যেভাবে ২১শে আগস্ট গ্রেনেড হামলার নাটক সাজিয়েছিল শেখ হাসিনা, থাকছে প্রমাণসহ ভিডিও। অবশেষে গুঞ্জন সত্যি হল, হাদি হত্যায় ধরা খেল বিতর্কিত বিএনপি নেতা মির্জা আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ২১শে আগস্ট ২০০৪ বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। পৃথিবীর কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবার এক সফল অভিযানের নাম ২১শে আগস্ট গ্রেনেড হামলা। এই হামলার মাধ্যমেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দুই শিবিরে বিভক্ত করে দেয়া হয়। শুরু হয় প্রতিহিংসার রাজনীতি। বাংলাদেশের রাজনীতিতে বিভাজনের সীমারেখা টেনে দিয়ে কার লাভ আর কার ক্ষতি সেই হিসেব করলেই বেরিয়ে যাবে কারা ঘটিয়েছিল নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ঘটনা। ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় মোট ২৪ জন নিহত হয়। নিহতের পর বাংলাদেশের কিছু গণমাধ্যম এবং আওয়ামী লীগের অভিযোগ যদি সত্যি হয়, তাহলে বিষয়টা ঠিক এরকম দাঁড়ায়। শেখ হাসিনা এবং কিছু গণমাধ্যমের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই চালানো হয়েছিল এই হামলা। হামলাকারীরা শেখ হাসিনাকে মারতে এতটাই বদ্ধপরিকর ছিল যে শেখ হাসিনা নিজেকে বাঁচানোর জন্য যখন দৌড়ে গাড়িতে উঠছিলেন, তখনও তার উপর গুলি চালানো হয়েছিল। যেই গুলির দাগ তার ব্যবহৃত মার্সিডিজ গাড়িতে লেগে থাকার দাবিও করেছিল আওয়ামী লীগ। ভাগ্যক্রমে হাসিনাকে মারতে না পারলেও হাসিনার লোকজনের ওপর চরম নির্যাতন চালানো হয়েছিল। এমনকি লাশ নিতেও নাকি বাধা দিয়েছিল তৎকালীন বিএনপি জামায়াত সরকার। বিএনপি জামায়াত সরকার নাকি এতটাই নৃশংস ছিল যে আহত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হাসপাতালে চিকিৎসা পর্যন্ত নিতে বাধা দিয়েছিল। এর বাইরেও এই ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছিল, সেই মামলাতেও জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা করেছিল বিএনপি জামায়াত সরকার। এতক্ষণ ধরে ২১শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে যে বর্ণনা শুনছিলেন, তা হল আওয়ামী লীগ, প্রথম আলো, ডেইলি স্টার আর ফারজানা রূপাদের বয়ান। সম্প্রতি এই মামলার সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী তারিক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ বিএনপির সবাইকে অব্যাহতি দেয়া হয়েছে। এখন প্রশ্ন হল, তাহলে এই হামলা কারা করেছিল? আজকের অনুসন্ধান এক এক করে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করবে। হামলার ঘটনা কারা ঘটিয়েছিল সেটা জানার আগে শেখ হাসিনা কিভাবে সেই হামলা থেকে বেঁচে গেলেন সেটা দেখা যাক। শুধু শেখ হাসিনা নয়, ওই হামলাতে আসলে আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতাই মারা যায়নি। এমনকি হামলার পরিকল্পনা এমনভাবেই করা হয়েছিল যাতে শেখ হাসিনার শরীরে ছোট্ট একটা আঘাতও না লাগে। মূলত শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতাদের যে কিছু হবে না সেটা আগেই গ্যারেন্টি দেয়া হয়েছিল। তবে ওই হামলায় শুধু একজন কেন্দ্রীয় নেত্রীকে বলির পাঠা বানানো হয়েছিল, যার নাম আইভি রহমান। আইভি রহমান সম্পর্কে দক্ষ অভিনেত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে যে মায়া কান্না করে থাকেন, সেটা আসলে তার মনের কান্না নয়। মতিউর রহমান রেন্টু লিখেছেন, ১৯৮১ সালে শেখ হাসিনার দেশে ফেরার পর জিল্লুর রহমান তার স্ত্রী আইভি রহমানকে নিয়ে শেখ হাসিনাকে দেখতে গিয়েছিলেন। আইভিকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন শেখ হাসিনা। হাসিনা আইভিকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমার মাকে একদিনও শান্তিতে থাকতে দেননি, এখন আবার কেন এসেছেন? এই সময় জিল্লুর রহমান চোখ টিপে আইভি রহমানকে চলে যেতে বললে আইভি রহমান সেখান থেকে সরে যান। মূল ঘটনা হলো, শেখ হাসিনার মা ফাজিলাতুন্নেসা আইভি রহমানের সাথে শেখ মুজিবকে সন্দেহ করতেন, যে বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই পরিবারে ঝগড়াঝাটিও হতো। কিন্তু এত কিছুর পরও শেখ মুজিবের সব সময় আইভি রহমানের প্রতি ছিল একটা বিশেষ ভালোবাসার দৃষ্টি। অনেকেই বলে থাকেন, আইভি রহমানকে খুশি করতে ১৯৬৯ সালে শেখ মুজিব যুব মহিলা লীগ নামে নতুন আওয়ামী লীগের শাখা প্রতিষ্ঠা করেছিলেন, যে কারণে আইভি রহমানের মতো আনাড়ি একজন রাজনীতিবিদকে প্রথম কমিটির অর্গানাইজিং সেক্রেটারি পদ দিয়ে নূরজান মোরশেদদের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশে বসার সুযোগ করে দিয়েছিলেন। যে কারণে আইভি রহমানের মৃত্যুতে পৈশাচিক আনন্দ উপভোগ করেছিলেন শেখ হাসিনা। কত নিখুঁতভাবে ভয়ঙ্কর এই হামলার ছক সাজানো হয়েছিল সেটা পরিষ্কার করতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ওই দিনের কয়েকটি কর্মকাণ্ড দেখলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। সন্দেহের তালিকায় প্রথমে মুক্তাঙ্গন থেকে সমাবেশের জায়গা পরিবর্তন। মুক্তাঙ্গনের যেই জায়গায় সমাবেশ রাখা হয়েছিল তার দুদিকে খোলা রাস্তা, একদিকে জিপিও, অদূরে সচিবালয় অবস্থিত। মুক্তাঙ্গনে সমাবেশ করলে গ্রেনেড হামলার জন্য সুবিধামতো ভবনে অবস্থান করা সম্ভব হতো না, যে কারণে পুলিশের কাছে মুক্তাঙ্গনের সমাবেশের অনুমতি চেয়েও সমাবেশের নির্ধারিত সময়ের ২ ঘণ্টা আগে হঠাৎ করে নেতাকর্মীদেরকে জানানো হয় মুক্তাঙ্গনের নির্ধারিত সমাবেশটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। প্রশ্ন আসতে পারে, আওয়ামী লীগ তো আগেই জানত মুক্তাঙ্গনের আশপাশে কোনো বড় ভবন নেই,
তাহলে তারা কেন আগে থেকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চায়নি? এর কারণ, পুলিশ যদি আগে থেকেই জানত যে আওয়ামী লীগ কার্যালয়ের সামনেই সমাবেশ অনুষ্ঠিত হবে, তাহলে তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারত। কিন্তু পুলিশ যতক্ষণে দেখল নেতাকর্মীরা সবাই মুক্তাঙ্গন খালি করে দলীয় কার্যালয়ের দিকে ছুটে যাচ্ছেন, ততক্ষণে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার সময় শেষ হয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনী যেন নিরাপত্তা নিশ্চিতের সুযোগ না পায়, এটাই ছিল তাৎক্ষণিক স্থান পরিবর্তনের মূল কারণ। আওয়ামী লীগের ওই দিনের জনসভায় এরকম আরও অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যা সচরাচর আওয়ামী লীগের সমাবেশগুলোতে দেখা যায় না। যেমন, শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পূর্বনির্ধারিত এরকম একটি সমাবেশ কখনোই ট্রাকের ওপর দাঁড়িয়ে ভাষণ দেননি। সাধারণত তাৎক্ষণিক কোনো সভা সমাবেশের ক্ষেত্রে বা শেষ মুহূর্তে অনুমতি পাওয়া সমাবেশগুলোতে মঞ্চ হিসেবে ট্রাক ব্যবহার করা হয়। কিন্তু 4 দিন আগে অনুমতি পাওয়ার সমাবেশে কেন ট্রাকের ব্যবহার করা হলো, সেটাও রহস্যজনক প্রশ্নের তালিকায় রাখতে হবে। বিভ্রান্তি তৈরি করতে আওয়ামী লীগ অনেক সময় দাবি করে থাকে তাদেরকে সমাবেশের অনুমতি না দেওয়ার কারণেই নাকি শেষ মুহূর্তে ট্রাকের ওপর মঞ্চ তৈরি করতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে অন্য কথা। একটি গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া নথিতে দেখা যায় 2004 সালের 21শে আগস্টের 4 দিন আগে 17ই আগস্ট পুলিশের কাছে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি আবেদন করা হয়েছিল। আবেদনে জিপিওর পার্শ্বস্থ মুক্তাঙ্গনে সমাবেশের জন্য জায়গা চাওয়া হলে পুলিশের তৎকালীন ডিসি সে আবেদনটি মঞ্জুর করেন। সেদিন আওয়ামী লীগ কেন কার পরামর্শে স্থান পরিবর্তন করেছিলেন তার উত্তর খুঁজে বের করতে পারলে 21শে আগস্ট হামলার অনেক রহস্য পরিষ্কার হয়ে যাবে। সমাবেশের আরেকটি অস্বাভাবিক ঘটনা হলো শেখ হাসিনার বক্তব্যের সময় ঘেঁষাঘেঁষি করে তার আশপাশের নেতাদের দাঁড়ানোর ধরন। আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা শেখ হাসিনাকে এমনভাবে ঘিরে ধরেছিলেন যেন কোনো একটি হামলা থেকে বাঁচানোর জন্যই চেষ্টা করা হচ্ছিল তাকে। সূত্র জানিয়েছে, বক্তব্য শুরুর আগে শেখ হাসিনাই নাকি সবাইকে ডেকে ডেকে তার পাশে এসে বসার অনুরোধ করছিলেন। একই বিষয়ে আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর তার জবানবন্দিতেও উল্লেখ করেছেন। অথচ সাধারণত সভা সমাবেশগুলোতে শেখ হাসিনার সাথে কেন্দ্রীয় নেতাদের কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়াতে দেখা যায়। সাধারণত শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতে সবসময় তার পূর্বপুরুষের ইতিহাস সহ 15ই আগস্ট এমনকি 4 জাতীয় নেতার হত্যাকাণ্ডের সব ইতিহাস তুলে ধরে স্বজন হারানোর কী ব্যথা তা বোঝানোর চেষ্টা করে থাকেন। কিন্তু 21শে আগস্ট সমাবেশে শেখ হাসিনার বক্তব্যটি ছিল স্মরণকালের সবচেয়ে সংক্ষিপ্ত একটি বক্তব্য। 18 থেকে 20 মিনিটের একটি বক্তব্য পেশ করার আগে শেখ হাসিনা যে ভাষণ দিয়েছিলেন তা ছিল খুবই অগোছালো এবং তার শারীরিক ভাষা দেখে মনে হচ্ছিল কিছু একটার জন্য তিনি অপেক্ষা করছিলেন। মজার বিষয় হলো, গ্রেনেড হামলাকারী এতটাই হাসিনার প্রতি অনুগত যে গ্রেনেড ছুঁড়ে মারার আগে শেখ হাসিনার পুরো বক্তব্য শেষ করার সুযোগ দিয়েছিলেন। অথচ সাধারণত এ ধরনের হামলাগুলো বক্তব্যের মাঝামাঝিই ঘটে থাকে। শেখ হাসিনার বক্তব্যের পর যে হামলা চালানো হলো তার আঘাতে প্রাণ গেল 24 জনের। অথচ কি অবাক, একজন কেন্দ্রীয় নেতাও মারা যায়নি এত বড় হামলার ঘটনায়। প্রশিক্ষণপ্রাপ্ত হামলাকারী প্রায় ডজনখানি গ্রেনেড ছুঁড়ে মারলেও একটি গ্রেনেডও তার ট্রাকের ওপরে ছুটতে পারেননি।